আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের মূল বইয়ের 9 এবং 10 নম্বর দুইটি অঙ্ক শিখব। 9 নম্বর অঙ্কে আমাদের বলছে কি, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন আর কি। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে? আসল টাকা। দেখো এখানে বলেই দিয়েছে, অনেক সবকিছুই বলে দিয়েছে। মুনাফা কত টাকা সেটাও বলে দিয়েছে, কত বছরে মুনাফাটা পাইছে সেটাও বলে দিয়েছে, আবার আমাদের সুদের হার কত সেটাও বলে দিয়েছে। আমাদের বের করতে হবে কি, শুধু আসল টাকাটা। তাহলে দেখো আমরা জানি সূত্র আছে যে আমরা সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্র ব্যবহার করি, আয় সমান পি এন আর। এই দেখো আয়ের মানটা আমরা ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, এন এর মানটা আমাদের বছর দিয়ে দিয়েছে, আর এর মানটা আমাদের সুদের হার দিয়ে দিয়েছে। তাহলে শুধু বের করতে হবে কিসের মান? পি এর মান। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান সমান পি এন আর। তাহলে এখানে আয় সমান সমান মুনাফা আমাদের কত দিয়ে দিয়েছে দেখো, 4,760 টাকা। 4,760। ওকে, এবার আছে কি এন এর মান। এন এর মান আমাদের কত দিয়েছে, কত বছরে? 4 বছরে। তাহলে আমরা লিখতে পারি 4 বছর। ওকে, আর মানে সুদের হার, সুদের হারটা কত? 8.50%। মানে 8.50%। আর এই যে পি এর মান, এটা আমাদের বের করতে হবে। তাহলে এই সূত্রতে পি এর মানটা বের করতে হবে। তাহলে পি রেখে বাকিগুলো এই পাশে আমরা পাঠাই দিই। তাহলে আমরা পরে লিখতে পারি আই ডিভাইডেড বাই এন আর সমান সমান পি, অথবা পি সমান সমান আই ডিভাইডেড বাই এন আর, একই কথা। বা পি সমান সমান, আমরা এখন মানটা বসাই দিব। আয়ের মান আমরা কত পাইছি? 4,760 টাকা। এন এর মানটা কত পাইছি আমরা? 4। আর এর মানটা কত পাইছি? 8.50%। তার মানে 8.50 ডিভাইডেড বাই 100। আমরা জানি যে পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে 1/100 যদি এর সাথে গুণ করি, 8.50 সাথে পার্সেন্ট আছে, তাহলে 1/100 যদি গুণ করি আমরা এটা, তাহলে 8 যেহেতু গুণ আকার আছে 8.50, এটা গুণ হবে কিসের সাথে? 8.5 একের সাথে। তাহলে একের সাথে গুণ করলে উপরে হবে কি 8.50, আর নিচে 100। সেটা আমরা একবারে লিখলাম। তাহলে এখন দেখো এই 4 এর সাথে গুণ আকারে আছে, দেখো 4 দিয়ে 100 কে কাটাকাটি করা যায়। তাহলে এই 4 দিয়ে যদি আমরা 100 কে কাটি, তাহলে 4 25 100। তাহলে আমরা এটাকে লিখতে পারি, বা পি সমান সমান 4,760 ডিভাইডেড বাই 8.50 ভাগ 25। দেখো 4,760 এর সাথে এই দুইটা আছে ভাগ আকারে, আমরা গুণ করে দিলে কি হবে বলতো? উল্টে যাবে। তার মানে হর লবে চলে যাবে, লব হরে চলে যাবে। এটাকে আমরা লিখতে পারি 4,760 গুণিত 25 ডিভাইডেড বাই 8.50। ওকে, দেখো 8.50, এটাকে আমরা যদি দশমিক সংখ্যা আছে, তোমরা ক্যালকুলেটরে সহজেই ক্যালকুলেট করতে পারো। আর যদি ক্যালকুলেটরে না করে তোমরা খাতা কলমে করতে চাও ক্যালকুলেশনটা, আমি একটু দেখাই দিই। এখানে আছে কত? তাহলে 4,760 এর সাথে 25 গুণ, 4,760 গুণ 25 ডিভাইডেড কত আছে? 8.50। দেখো দশমিক বা ভগ্নাংশ সংখ্যা দিয়ে তুমি যখন কাটাকাটি করতে যাবা, মানে ভাগ করতে যাবা, তোমার একটু ঝামেলা পোহাতে হবে। এই দশমিকটা উঠাই দিতে হয়। উঠাই দিতে গেলে দেখো নিয়ম হচ্ছে, দশমিকটা উঠাই দিতে গেলে উপরে, যদি উপরে দশমিক উঠাতে যাও তাহলে নিচে গুণ করতে হবে। আর যদি নিচে দশমিক উঠাতে যাও তাহলে উপরে গুণ করতে হবে। নিচের দশমিক উঠাবো তাহলে উপরে গুণ করতে হবে। কত গুণ করতে হবে? দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য। দশমিকের পরে সংখ্যা আছে দুইটা, দুইটা শূন্য দিলাম, তাহলে দশমিকের কাজ শেষ। আমি আশা করি বুঝতে পেরেছো। যেহেতু নিচে দশমিকের, এই দশমিকটাকে আমরা উঠাই পূর্ণ সংখ্যা বানাবো, তাহলে উঠাতে গেলে নিয়ম কি?
নিচের দশমিক উঠাবো, নিচের সংখ্যার দশমিক, তাহলে লব, যেহেতু এটা হরে ছিল তো লবের সাথে গুণ হবে। কত গুণ হবে? এই দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য। দশমিকের দুইটা সংখ্যা ছিল, দুইটা শূন্য দিছি। এখন দেখো এই শূন্য আর এই শূন্য আমরা কেটে দিলাম। 10কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত পাচ্ছি দেখো, 5 দুগুণা 10, 85কে 5 দিয়ে কাটো তাহলে 5 অক্কে 5, 3 থাকে 35, 5 সাতা 35। এই 17 দিয়ে যদি আমরা এখন 4760 একে যদি আমরা ভাগ করি 17 দিয়ে, তাহলে দেখো কত পাচ্ছি। 17 দিয়ে 4760কে যদি আমরা ভাগ করি তাহলে 17 এর ভিতরে যাবে কয়বার? 2 বার। 17 অক্ষে সরি 17 দুগুণী 34, বিয়োগ করো। 4 আছে কত হলে 7 হবে? 3 হলে, 3 আছে কত হলে 4 হবে? 1 হলে। 6 নামাও। 17 এর মধ্যে কয়বার যায় দেখো তো, শেষে আছে 6, তাহলে সাথে সাথে কত গুণ করলে 6 হয়? 8। 7 8 56, শেষে 6 আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু 8 নিতে হবে। তাহলে দেখো 7 8 56, 6 হাতে থাকে 5, 8 কে 8, 8 5 13। এই যে একটা শূন্য ছিল, এই শূন্যটা এখানে বসাই দিই, এখানেও বসাই দিই। তাহলে 17 দিয়ে যদি 4760 কে কাটাকাটি করি, ভাগ করি, তাহলে পাবো কত? 280। তাহলে 17 দিয়ে আমি যদি একে কাটি তাহলে পাচ্ছি কত এখানে? 280। এখন আমার কাজ কি? 280 সাথে 25 গুণ, তার সাথে 2 গুণ, তাহলে 25 দুগুণী 50, 50 এর সাথে 280 গুণ, 50 গুণিত 280। খুব সহজে কিভাবে করবে দেখো, যদি এখানে 100 থাকতো, 100 গুণিত 280 হতো, তাহলে কি লিখতাম? 28000 হতো। 28000 100 গুণিত 280, তাহলে হতো 28000। 50 দেখো 100 এর অর্ধেক, তাহলে 28000 যদি অ্যান্সার হতো 100 থাকলে, তাহলে তার অর্ধেক হবে, যেহেতু 50 আছে, তাহলে 28000 অর্ধেক কত? 14000। তাহলে আলটিমেটলি কাটাকাটি করে আমরা যে অ্যান্সারটি পাবো সেটা হবে 14000। তাহলে এখানে আমরা লিখতে পারি কত? 14000 টাকা। তাহলে আমাদের আসল চেয়েছিল, তাই না? তাহলে আমরা কিন্তু আসল পেয়ে গেলাম। যে আসল পেয়ে গেলাম কত? 14000 টাকা। এই 14000 টাকা যদি আমরা 4 বছরের জন্য ব্যাংকে রাখতাম 8.5% সুদে, তাহলে আমরা কত টাকা মুনাফা পেতাম? 4760 টাকা। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটি। এখন তোমাদের আমরা কিছু অঙ্ক করতেছি যেখানে সূত্র দিয়ে, আবার কিছু অঙ্ক করতেছি লিখে। এর কারণটা কি? যে অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মে করলাম সেটাও কিন্তু সূত্র দিয়ে করা যেত, এই সূত্র না। তখন মুনাফা আসলের একটা সূত্র আসতো। তো মুনাফা আসলের সূত্রটা অনেকেই বুঝতে চায় না। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি অনেকেই বুঝতে চায় না বা পেঁচাই ফেলে, যার কারণে আমরা ঐকিক নিয়ম সবাই পারে, এই জন্য আমরা ওই অঙ্কগুলা ঐকিক নিয়মেই করি। আর যে অঙ্কগুলাতে দেখবা মুনাফা আসলের ফাংশন নাই এবং তোমার যে আয় সমান সমান পি এন আর, এখানে কয়টা চলক আছে দেখো? 1 2 3 4, চারটা চলক আছে। চারটা চলকের ভিতরে তিনটা চলকের মান যদি দেওয়া থাকে, একটা চলকের মান কিন্তু সূত্র থেকে সহজেই বের করতে পারবা। এখানে দেখো মুনাফা আসলের কোনো ফাংশন ছিল না, এবং এখানে এই চারটা চলকের মধ্যে দেখো আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, শুধু পির মান বের করতে হবে। এই জন্য কিন্তু আমি সহজেই সূত্রের মাধ্যমে আসলাম। ওকে, এটা ছাড়া আমরা যদি লিখে করতে যেতাম সেটাও কিন্তু করা যেত। তার মানে ঐকিক নিয়মে আমরা যেটা করতে যেতাম সেটাও করা যেত। কিভাবে করা যেত দেখো, আমি একটু মুখে মুখে একটু বলে দিই তোমাদের, যদি কেউ প্র্যাকটিস করতে চাও তাদের জন্য। আমার দেওয়া আছে 8.50 টাকা মুনাফার হার, তার মানে 100 টাকায় এক বছরের মুনাফা কত হচ্ছে? 8.50। তার মানে লিখতে পারতাম 8.50 টাকা মুনাফা হয় এক বছরে, তাই না? এক বছরে 8.50 টাকা মুনাফা হলে আসল কত? 100 টাকা। এই সেম প্রসেসে এই বছর একের জায়গায় বছর 4 বানাতে হতো, আর মুনাফা 8.50 জায়গায় মুনাফা বানাইতে হতো কত? 4760 টাকা। তাহলে আমরা ওই পাশে পেয়ে যেতাম কত? আসল কত। ওকে, আমার মনে হয় এটা তোমাদের জন্য সহজ হবে, যেহেতু সূত্রটা পারো, এই জন্য আমরা এই নিয়মে করে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কটিতে আমাদের বলছে শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন 6 বছরে মূলধন মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। তার মানে এখানে বার্ষিক যে হার, সুদের হার, সেটা আমাদের বলে দেয়নি। আমাদের শুধু বলে দিয়েছে কি যে, এবং কিছুই বলে দেয়নি, শুধু মূল এটা না, হার না, এখানে দেখো মুনাফা মূলধনে দ্বিগুণ হবে, কিন্তু মুনাফা মূলধনে কত টাকা হবে, আসল যা ছিল তার দ্বিগুণ, সে আসল টাকাটা কত সেটাও কিন্তু আমাদের বলে দেয়নি। আমাদের শুধু বলে দিয়েছে 6 বছরে দ্বিগুণ হবে। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অধ্যায়ের আগেও করেছি। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, এখানে ধরো আসল একটা ধরে নেব,
আসল ধরে নিলে মুনাফা মূলধন হবে কি তার দ্বিগুণ, তাহলে আসলে দ্বিগুণ হবে। সেখান থেকে দ্বিগুণ থেকে এই যে মুনাফা মূলধন থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। প্রথম কাজ হচ্ছে আমাদের মুনাফাটা বের করা। তাহলে আমরা লিখতে পারি যে ধরি আসল ক টাকা। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি এখানে যে মুনাফা আসল সমান সমান মুনাফা আসল কত আছে 2 টাকা হবে, কারণ মুনাফা আসল হবে কত আসলে দ্বিগুণ, আমাদের সেটা কিন্তু বলে দিয়েছে যে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখতে পারি কি অতএব মুনাফা মুনাফা কত হবে, তাহলে মুনাফা আসল থেকে আসল টাকাটা আমরা বাদ দিয়ে দিলাম। মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা পাচ্ছি কত 2 ক থেকে ক বাদ দিলে ক টাকা। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম, মুনাফা পেয়ে গেলাম। আমাদের বলছে কি 6 বছর, সেটাও আমাদের দেওয়া আছে। তাহলে শতকরা বার্ষিক শুধু বার্ষিক সুদের হারটা আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা যদি সূত্রের সাহায্যে বের করতে যাই সেটাও বের করতে পারবো, আবার আমরা যদি লিখে বের করতে যাই সেটাও লিখে বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যদি লিখে করতে চাইছি তাহলে দেখো আমরা লিখতে পারি কি ক টাকায়, আসল কি ছিল ক টাকা, ক টাকায় 6 বছরের মুনাফা কত হয়েছে ক টাকা। কারণ এই যে ক টাকা ইনভেস্ট করে 6 বছরে মুনাফা পাইছি আমি কয় টাকা বলতো ক টাকা, কারণ মুনাফা ক টাকা হয়েছে আসলের উপরে। তাহলে লিখে যদি করি তাহলে লিখতে পারি কি যে ক টাকায় 6 বছরের মুনাফা সমান সমান ক টাকা। তাহলে ক টাকায় 1 বছরের মুনাফা, তাহলে ক টাকায় 1 বছরের মুনাফা কি হবে আরো কম হবে, তাহলে ক বাই 6 টাকা। আর এই কর জায়গায় আমি যদি লিখি 1 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা দেখো তো আরো কম হবে না, তাহলে আরো কম হলে ক কি হবে ভাগ হয়ে যাবে, ক ডিভাইডেড বাই 6 গুণিত ক টাকা। এবার আমাদের সুদের হার লাগবে, তাহলে আমরা লিখতে পারি কি 100 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা যা ছিল 100 টাকায় 1 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে, বেশি হলে উপরে গুণ করতে হয়। তাহলে ক গুণিত 100 ডিভাইডেড বাই 6 গুণিত ক টাকা। দেখো এই ক আর এই ক কেটে গেল। এখন 6 দিয়ে 100 যদি কাটি ভগ্নাংশ আসবে তাই না, দশমিক সংখ্যা আসবে। আমরা একটু দশমিক সংখ্যা না রেখে আমরা জাস্ট একটা ভগ্নাংশ রেখে দিই প্রকৃত ভগ্নাংশে। 6কে যদি 2 দিয়ে কাটি আমি 3 দুগুণা 6, 100কে 2 দিয়ে কাটলে 50। তাহলে আমরা কত পেয়ে গেলাম দেখো তো এখানে 50/3 টাকা। তাহলে এই যে মুনাফার হারটা কিন্তু আমরা পেয়ে গেলাম, 100 টাকা 1 বছরের মুনাফা হচ্ছে 50/3 টাকা। তার মানে মুনাফার হার কত আসতেছে 50/3%। ওকে, এটা যদি আমরা না লিখে না করে সূত্র সাহায্য করতে যেতাম সেটাও করা যেত। কারণ কিভাবে করতাম দেখো, আমরা আসল টাকা পাইছি পি, মুনাফার টাকা পাইছি আই, আমরা বছর পেয়েছি এন, লাগবে কি আর এর মান। তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা করতে যেতাম তাহলে আমরা লিখতাম কি আই সমান সমান পি এন আর, এখান থেকে আর এর মান বের করতে হবে, তাহলে এই দুইটা এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, আমি একবারে লিখে দিলাম। তাহলে আর সমান সমান আমরা কি লিখতে পারি আই বাই পি এন, তাহলে আর সমান সমান আমরা পেয়ে গেলাম এই মানটা। এখন এখানে মান বসাও, আয়ের মান কত ক, পি এর মান ক, এন এর মান 6, এই দেখো এই লাইনটা, এই যে এই লাইনটা। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি কি 1/6। দেখো আর মানে পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ করতে গেলে আমার এটা শতকরা বানাতে হবে, তো শতকরা বানাইতে গেলে আমি জানি কি নিয়ম, উপর নিচে 100 গুণ করতে হবে। তারপরে কি এই যে 100/6 আলাদা করলাম, এর সাথে 1/100 আলাদা করলাম, তুমি 100/6 এটা এক পাশে নিয়ে আসলাম, 1/100 এক পাশে নিয়ে আসলাম। এই 1/100 মানেই হচ্ছে পার্সেন্ট। এবার দেখো কাটাকাটি করো, তাহলে 3 দুগুণা 6, 50 দুগুণে 100, তাহলে কত পাচ্ছি 50/3%। ওকে, আমার মনে হয় তোমাদের এই ক্ষেত্রে সূত্রটা ব্যবহার করলে তোমাদের জন্য সহজ হবে। তোমাদের ইচ্ছা তোমরা লিখেও করতে পারো, সূত্র দিয়েও করতে পারো। তাহলে আমি কিন্তু মুনাফার হারটা পেয়ে গেলাম, এই যে আমার যে মুনাফার হারটা সেটা পেয়ে গেছি। এখন দ্বিতীয় অংশে আমার কি বলছে, দ্বিতীয় অংশে আমার বলছে সেই হারে মানে এই হারে এই 50/3% হারে কত টাকা, কত টাকা আমি ইনভেস্ট করলে 4 বছরের মুনাফা মূলধনে
50 টাকা হবে। এখানে আসল দেওয়া নেই। তাহলে দেখো তো 4 বছরের কথা বলছে, তাহলে আমরা 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 50/3 টাকা। তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন 100 টাকায় 4 বছরের মুনাফা আমরা পেয়ে গেছি ধরো। ওই মুনাফার সাথে আমরা যদি 100 যোগ করি তাহলে মুনাফা আসল পেয়ে গেলাম 4 বছরের। তাহলে আমরা লিখতে পারি 4 বছরের মুনাফা আসল 100 টাকা হলে, এই মুনাফা আসল এত টাকা হলে আসল 100 টাকা, আর মুনাফা আসল এই টাকা হলে আসল কত টাকা। ওকে, তাহলে আমরা যদি এটা এই জায়গা করি, তাহলে আমরা ছোট করে আগে 100 টাকায় 4 বছরের মুনাফাটা বের করে ফেলি। তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা, 100 টাকা 1 বছরের মুনাফা ছিল কত? 50/3 টাকা। তাহলে 4 বছরে কি হবে? এর সাথে 4 গুণ হবে। তাহলে 50/3 এর সাথে গুণ হবে উপরে 4। তাহলে 4 50 কত? 200। তার মানে 200/3 টাকা। এটা হচ্ছে 100 টাকায় 4 বছরের মুনাফা আমরা পেয়েছি। তাহলে মুনাফা আসলে কত হবে? আসল 100 টাকা, মুনাফা 200/3 টাকা। এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাব মুনাফা আসল। তবে হবে কি? মুনাফা আসল। মুনাফা আসল কত? মুনাফা আসল 100 যোগ 200/3 সমান সমান, দেখো যদি লসাগু করি নিচে যাবে 3, উপরে 3 এর সাথে 100 গুণ করলে 300 যোগ 200, তাহলে সমান সমান কত আসতেছে? 300 আর 200 500/3। ওকে, তাহলে আমরা মুনাফা আসল পেয়ে গেলাম হচ্ছে 500/3 টাকা। তাহলে মুনাফা আসল এখন আমরা লিখতে পারি কি, যে মুনাফা আসল 500/3 টাকা হলে আসল 100 টাকা, মুনাফা আসল 1 টাকা হলে কত টাকা, আর মুনাফা আসল 2050 টাকা হলে আসল কত টাকা। আমরা লিখি যে 4 বছরে মুনাফা আসল কত? 500/3 টাকা হলে আসল 100 টাকা, আর মুনাফা আসল 1 টাকা হলে, তাহলে মুনাফা আসল 500/3 টাকা হলে আসল যা ছিল, মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কি হবে? কমে যাবে। কমে গেলে এটা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 100 ডিভাইডেড বাই, তার মানে এর সাথে ভাগ হবে 500/3, তাই হবে না? যেহেতু এটা ভাগ হবে 100 এর সাথে, তাহলে ভাগরে যদি গুণ করি আমি তাহলে উল্টে যাবে। তার মানে 3 উপরে যাবে, 500 নিচে আসবে। আমি সেটাকে একবারে দেখাই দিই। তাহলে 3 উপরে গেল, এর সাথে 3 গুণ, আর নিচে আসলো 500, এত টাকা। যারা বুঝতে পারেনি তাদেরকে আমি আরেকটু বলে দিই, দেখে 100 সাথে ভাগ হচ্ছে কি 500/3, তাহলে 100 গুণিত এটা যদি গুণ করি তাহলে উল্টে যায়, ভাগকে গুণ করলে উল্টে যায়। যে 3 এর সাথে 100 গুণ করলে কত হয় দেখো তো? 300, আর নিচে আছে কত? 500। আমি সেটা এই যে এইভাবে লিখছি, যে 100 গুণ 3 ডিভাইডেড বাই 500। ওকে, এখন আমাদের লাগবে কি দেখো, আমাদের বলছে মুনাফা আসল 1 টাকা হলে, তাই না? এখন মুনাফা আসল আমার কত দেওয়া ছিল? 2050 টাকা। তাহলে মুনাফা আসল 2050 টাকা হলে আসল কত টাকা সেটা আমাদের বের করতে হবে। তাহলে মুনাফা আসল যদি 2050 টাকা হয় তাহলে আসল কি হবে? বেশি হবে। তাহলে বেশি হলে গুণ করতে হয়, তাহলে উপরে, তাই না? তাহলে এখানে 100 সাথে 3 গুণ করলে আমাদের ছিল 300, এর সাথে গুণ হবে কত? 2050 ডিভাইডেড বাই 500। দেখো তো এই 500 দুটা শূন্য, 300 দুটা শূন্য কেটে গেল। 5 দিয়ে যদি আমরা একে কাটাকাটি করি তাহলে কত আসতেছে? 5 দিয়ে 4 পাঁচা 20। ওকে, আর থাকে কত? 5 অক্টে 5, একটা শূন্য। তাহলে 400, সরি 410, 410 এর সাথে যদি 3 গুণ করো তাহলে 3 শূন্য শূন্য, 3 অক্টে 3, 3 এ 4ই 12। কত টাকা আসলো? 1230 টাকা আসলো। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আসল। এই 1230 টাকা যদি এই 50/3% সুদে ইনভেস্ট করা হতো তাহলে সেটা 4 বছরে যে মুনাফা আসলে হয়ে যেত কত? 2050 টাকা। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ নতুন অঙ্ক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।